অভিশপ্ত করুণাময়ী ভবন। রায়গঞ্জ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এক বিস্মৃত গ্রাম, নিরঞ্জনপুর। কাঁচা রাস্তা, ঝোপঝাড়ে ঘেরা, আধাপাকা ঘরবাড়ি আর একটা প্রচণ্ড নীরবতা। লোকসংখ্যা হাতে গোনা, যেন কেউ এখানে থাকতে চায় না। অর্ণব ঘোষ, একজন ইতিহাস গবেষক, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন বাংলার প্রাচীন জমিদার বাড়ি নিয়ে। কিছু পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে করুণাময়ী ভবন নামটা প্রথম শুনলেন। একটা মলিন পত্রিকায় ছাপা অভিশপ্ত রাজবাড়ির ইতিহাস আজও রক্তমাখা। অর্ণবের কৌতূহল বেড়ে যায়। নেট ঘেঁটে তেমন কিছু পান না, স্থানীয়দের কেউ লিখতে চায়নি। ঠিক করেন নিজেই যাবেন নিরঞ্জনপুর। গ্রামে ঢুকার সময় অদ্ভুত লাগল। দোকান বন্ধ, লোকের চোখে আতঙ্ক। একজন বৃদ্ধ কাঁপা গলায় বলল, আপনি যদি করুণাময়ীর খোঁজে এসেছেন তবে ফিরে যান বাবা, ওখানে মানুষ চায় না। অর্ণব হাসলেন, আমার পেশা ইতিহাস খোঁজা, ভয় আমার নেই। তখন বৃদ্ধ বলেছিল, ভয় আপনাকে হবে না, কিন্তু আপনি হয়তো ফিরে আসবেন না। গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে অর্ণব দেখতে পেলেন কিছু শিশুও খেলা বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে। এক বৃদ্ধা দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে তাকালেন, তারপর দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। বিকেলের আলো ম্লান হতে না হতেই অর্ণব পৌঁছে গেলেন করুণাময়ী ভবনের সামনে। বিশাল কাঠের দরজা, অনেকটা ভেঙে পড়া, দেয়ালের রং খসে পড়ছে, ছাদের কোণে জং ধরা ঘুঙুর ঝুলছে, যেন এক মৃত আত্মার চিহ্ন। ভবনের সামনে দাঁড়িয়ে অর্ণব হঠাৎ একটু ঠান্ডা হাওয়া অনুভব করলেন। বাতাসে গন্ধ পুরনো পচা কাপড়ের মতো। ভিতরে ঢুকার সময় মেঝেতে পা ফেলতেই শব্দ হল চ্যাত। শুকনো পাতার মতো নয়, বরং যেন কিছু পুচে গেছে। ভবনের ভিতরে ঢুকে অর্ণব তার টর্চ জ্বালালেন। দেয়ালে পুরনো তৈলচিত্র, এক মহিলার ছবি, যেন চোখ যেন ফলো করছে তাকে। তিনি সামনে এগোতে পাশের ঘর থেকে যেন কারোর ফিসফিসে গলা ভেসে এলো, তুমি এসেছ? অবশেষে কেউ এসেছে। অর্ণব থমকে দাঁড়ালেন। ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্র অনুভূতি ঘিরে ধরল তাকে। কে কথা বলল? কেউ তো ছিল না। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে হঠাৎ ঝনঝন শব্দ। কি যেন পড়ল। অর্ণব মাথা তুলে দেখলেন বারান্দায় একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে, আর তার দু চোখে ভয়াবহ এক শূন্যতা। দোতলার ছায়ামূর্তির দিকে পাকিয়ে কাঁপতে কাঁপতে পা বাড়াল অর্ণব। চোখে মুখে অভাবক ভাব, আর টর্চের আলোও যেন ধরা দিচ্ছে না। বারান্দায় ওঠার সিঁড়ি পেরোতেই হঠাৎ করেই চারপাশ নিঃশব্দ হয়ে গেল। তার কানে এলো একটা ভারী নিঃশ্বাস ফেলার শব্দ। দেখলেন বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই সাদা ছায়া। এবার স্পষ্ট দেখা গেল তার চেহারা। এক বাউরি মেয়ের মতো, লম্বা চুল, সাদা শাড়ি, আর মাথার একপাশে রক্তের দাগ। তার চোখ ছিল না, কেবল দুটো শূন্য গর্ত। তবুও যেন তাকিয়ে আছে অর্ণবের দিকেই। সে ফিসফিসিয়ে বলল, তুমি ইতিহাস খোঁজো তাই তো? তবে আমার ইতিহাসও শোনো। বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎই মেঝের নিচে কম্পন শুরু হল। অর্ণবের চোখের সামনে ছায়ামূর্তি হাওয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু একটা দরজা খুলে গেল নিজে থেকেই। ভবনের পুরনো নারী কক্ষ। অর্ণব সাহস করে ভিতরে ঢুকলেন। ঘরে এক কোণে একটা আয়না, পেছনে ভাঙা খাট, আর দেয়ালে অর্ধ মুছে যাওয়া সিঁদুর দাগ। আয়নার সামনে দাঁড়াতেই আবার সেই ফিসফিসে কণ্ঠস্বর, আমাকে বিচার দাও, আমি এখনো বেঁচে আছি, অভিশাপ রয়ে গেছে। আচমকা আয়নায় বীজের মুখের পাশেই দেখলেন এক মৃত মুখ। ঘরের মধ্যে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। অর্ণবের সামনে আয়নায় দৃশ্য বদলে গেল, যেন চোখের সামনে খুলে গেল এক শতাব্দী পুরনো দৃশ্যপট। করুণাময়ী ভবনের অন্দরমহল, মশালের আলো, সোনার গয়নায় মোড়া রাজপথ, আর একটা তরুণী, মহুয়া। মহুয়া ছিল এই ভবনের দাসী, রূপে গুণে অতুলনীয়া।
জমিদার বিরাজনাথ রায়চৌধুরী তার উপর কুনজর দিয়েছিলেন। এক রাতে তার উপর ঘটে ভয়ঙ্কর ঘটনা, অত্যাচার, লাঞ্ছনা, আর শেষে সে বিষ খেয়ে মৃত্যুবরণ করে অন্দরমহলের কুয়োপের পাশে। তবে মৃত্যুর আগে সে বলেছিল, এই ভবন রক্তের হবে, প্রতিটি প্রহর, প্রতিটি দরজা সাক্ষী থাকবে আমার অভিশাপের। তারপর থেকেই ভবনে শুরু হয় একের পর এক অস্বাভাবিক মৃত্যু। জমিদার নিজেও এক রাতে নিজের কক্ষে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। অর্ণব বুঝে গেলেন, এই ভবনের অভিশাপ শুধু এক প্রেতাত্মার প্রতিশোধ নয়, এটি এক ন্যায়ের দাবি। তিনি গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডেকে বললেন, মহুয়ার জন্য আমরা কিছুই করিনি, ও শুধু ন্যায় বিচার চায়। প্রথমে কেউ সাহস পায়নি, কিন্তু বৃদ্ধ গণেশ পাল, যিনি জমিদার পরিবারের পুরনো কর্মচারী ছিলেন, চুপ করে বললেন, আমি সেদিন সব জানতাম, কিন্তু কিছু করতে পারিনি। এখন সময় এসেছে, ওকে শান্তি দিতে হবে। অর্ণব ঠিক করলেন, মহুয়ার নামে একটা স্মৃতিসৌধ গড়বেন ভবনের সামনে, যেটা কেউ কখনো করেনি। গ্রামের কয়েকজন সাহসী যুবক আর বৃদ্ধ গণেশের সঙ্গে মিলে অর্ণব ভবনের সামনে জায়গা পরিষ্কার করলেন। অনেক বাধা এলো, হঠাৎ হাওয়া, বাতি নিভে যাওয়া, পিছনে পদচারণা। তবে তারা দমে গেল না। পরদিন অমাবস্যার রাতে ঠিক যেই কূপের পাশে মহুয়া মরেছিল, সেখানেই একটা সাদা শাড়ি, সিঁদুর আর প্রদীপ জ্বালিয়ে শুরু হলো পুজো। সন্ধ্যায় বৃষ্টি নামে, ঠান্ডা হাওয়ায় কাঁপে চারপাশ। পুজোর শেষে যখন অর্ণব বললেন, মহুয়া, আমরা তোমার সম্মান ফিরিয়ে দিলাম, তখনই হঠাৎ বজ্রপাতার শব্দে কেঁপে উঠল করুণাময়ী ভবন। সেই রাতেই অর্ণব আবার ভবনে যান। এবার ভবন নিঃশব্দ, কিন্তু ভীতিকর নয়। আয়নার সামনে দাঁড়াতেই আবার দেখা দিল মহুয়ার ছায়া। এবার তার চোখে অশ্রু নেই, বরং শান্তি। সে বলল, আমার বিচার হলো, এখন আমি যেতে পারি, ভবনটাও মুক্ত। মহুয়ার মুখ ধীরে ধীরে মিলিয়ে যায়, আয়না ফাঁকা, চারপাশে হালকা গন্ধ, বেলি ফুলের মতো। সেই রাতের পর থেকে ভবনটিতে আর কেউ কান্নার শব্দ শোনেনি। ছায়া দেখা যায় না, দেয়ালের ফাঁকে রক্তঝরা বন্ধ। অর্ণব এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে লেখেন একটি বই, অভিশপ্ত করুণাময়ী ভবন, ইতিহাস ও মুক্তি। বইটি দেশ জুড়ে আলোড়ন তোলে। নিরঞ্জনপুরে পর্যটকরা আসতে শুরু করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। করুণাময়ী ভবনের গায়ে তখন ঝুলছে একটা ফলক, এই স্থানে এক নারীর আত্মত্যাগ আজও বাতাসে বেঁচে আছে। সে ভয়ঙ্কর ছিল না, ছিল ন্যায়ের মুখপাত্র। আর অর্ণব কি বলেন? ভূতের ভয় নয়, অন্যায়ের ভয়ই আসল।